ইস্যু কমিশন। আচ্ছা, কমিশনের ব্যাপারটা কীরকম? কমিশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে ৭৫ বলতেছে হচ্ছে ঠিক আছে, মানে কোনো ব্যক্তি পরীক্ষা করতে স্থানীয় তদন্ত করার জন্য, হিসাবে পরীক্ষা বা সমন্বয় সাধনের জন্য এবং বাটারও করার জন্য, ঠিক আছে। বাটারও করার জন্য 4টা ক্ষেত্রে হচ্ছে কমিশন ইস্যু করা হয়ে থাকে। আচ্ছা, আর কমিশন হচ্ছে কোনো ব্যক্তির প্রতি আদালতের লিখিত নির্দেশনা, যার মাধ্যমে কোনো বিশেষ কাজ করতে বলা হয়। আদালত নিজে না করে বিশেষ ক্ষেত্রে অন্যকে দিয়ে কতিপয় কাজ করাতে পারেন। আইনের ভাষায় এটা কমিশন বলে। কমিশন শুধু একজনকে দেওয়া হয়, দুইজনকে না। কোনো একটা বিশেষ কাজ করার জন্য কমিশন নিয়োগ করা যায়। সমগ্র মামলার নিষ্পত্তি করার জন্য কোনো আদালত কমিশন নিয়োগ করতে পারে না, ঠিক আছে। কোনো একটা বিশেষ স্পেশাল কাজ করার জন্য মূলত হচ্ছে এই কমিশনটি ইস্যু করা হয় থাকে, ঠিক আছে। পছন্দের ক্ষেত্রে 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। কমিশন ইস্যু করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আপিল আদালত এরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারে। আপিল আদালত কী করতে পারে? এরকম ক্ষমতাও প্রয়োগ করতে পারে। অনুরোধপত্র, লেটার অফ রিকোয়েস্ট। বাংলাদেশের আইনে বসবাসকারী কোনো সাক্ষীকে জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন প্রেরণের পরিবর্তে অনুরোধপত্র প্রেরণ করতে পারে। সাধারণত সম্মানিত সাক্ষীদের জন্য এটা দেওয়া হয়ে থাকে 77-এ। আচ্ছা, 79 বলতেছে কতিপয় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা সুট ইন দ্য পার্টিকুলার কেসেস হচ্ছে কাছে সরকার কর্তৃক সরকারের বিরুদ্ধে মোকদ্দমা সুটস বাই অর এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে মামলা বাদী বা বিবাদী হিসাবে কর্তৃপক্ষের নামে হবে বাংলাদেশ, যেমন বাংলাদেশ বনাম রবি। এটা অনুচ্ছেদ কোথায় আছে? 27-এ, ঠিক আছে। এটা 27-এ আদেশ, মানে অর্ডার 27 আছে। নোটিশ পদ্ধতি 80-তে বলতে চাচ্ছে নোটিশ। আচ্ছা, পদাধিকার বলে কোনো কৃত কাজের জন্য সরকারি কর্মকর্তা বা সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে। এক্ষেত্রে মামলা করার কক্ষকে 2 মাস পূর্বে লিখিত নোটিশ দিতে হবে। কয় মাস পূর্বে লিখিত নোটিশ দিতে হবে? 2 মাস পূর্বে। রেলওয়ে সংক্রান্ত মামলা ব্যতীত অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে সরকারের সচিব অথবা জেলা কালেক্টর বরাবর। রেলওয়ে সংক্রান্ত মোকদ্দমা ব্যতীত অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে সরকারের সচিব অথবা জেলা কালেক্টর বরাবর। তো রেলওয়ে সংক্রান্ত মোকদ্দমা রেলওয়ে জেনারেল ম্যানেজার বরাবর, ঠিক আছে। রেলওয়ে সংক্রান্ত মোকদ্দমা রেলওয়ে জেনারেল ম্যানেজার বরাবর। আচ্ছা, কোনো সরকারি কর্মকর্তার ক্ষেত্রে তাকে বা তার অফিসে মামলার কারণ, বাদীর নাম, বাসস্থানের ঠিকানা এবং বাদী যে প্রতিকার দাবি করে তা উল্লেখ করে নোটিশ দিতে হবে। কোনো সরকারি কর্মকর্তার ক্ষেত্রে তাকে বা তার অফিসের মোকদ্দমার কারণ, বাদীর নাম ও বাসস্থানের ঠিকানা এবং বাদী যে প্রতিকার দাবি করে তা উল্লেখ করে নোটিশ দিতে হবে, ঠিক আছে। অনুরূপ নোটিশ দেওয়া হয়েছে বা পাঠানো হয়েছে বলে আরজিতে একটা বিবৃতি থাকবে। যখন উপযুক্ত বিবাদী যখন উপযুক্ত একটা বিধান অনুযায়ী নোটিশ না দিয়ে 2 মাস মেয়াদে অতিবাহিত হওয়ার পূর্বে কোনো মামলা দায়ের করা হয় অথবা আরজিতে নোটিশ প্রদানের বিষয়ে কোনো বিবৃতি না থাকে। আরজিতে কোথায় বিবৃতি না থাকে? আরজিতে নোটিশ প্রদানের বিষয়ে কোনো বিবৃতি না থাকে, তখন মামলা দায়ের 2 মাসের সময়ের মধ্যে যদি মোকদ্দমার বিষয়বস্তু সম্বন্ধে কোনো মীমাংসায় পৌঁছানো যায় অথবা সরকার বা সরকারি কর্মচারীরা বাদীর দাবি মেনে নেয়, সেক্ষেত্রে বাদী কোনো খরচ পাবে না। নোটিশ ছাড়া বাদী কখন খরচ পাবে না? আচ্ছা, আর নোটিশ ছাড়া কোনো মামলা দায়ের করা হলে আদালত লিখিত জবাব দাখিল করার জন্য সরকার পক্ষ কমপক্ষে 3 মাস সময় মঞ্জুর করবেন, ঠিক আছে। নোটিশ ছাড়া কোনো মামলা দায়ের করা হলে আদালত লিখিত জবাব দাখিল করার জন্য সরকার পক্ষ কমপক্ষে কয়দিন সময় পাবে? 3 মাস মঞ্জুর করবে। সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা সরকারের নোটিশ দেওয়া বাধ্যতামূলক নয়। এরূপ নোটিশ না দেওয়ার কারণে কোনো মামলা খারিজ করা যায় না। কোনো মামলা কী করা যায় না? খারিজ করা যায় না, ঠিক আছে। 81 ধারা বলতেছে গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এক্সাম্পশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স। পদাধিকার বলে কৃত কোনো কাজের জন্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হলে, মামলা দায়ের করা হলে কী করা হবে? তাকে ডিক্রি জারি ব্যতীত গ্রেপ্তার করা বা তার সম্পত্তি ক্রোক করা যাবে না। তাকে কী করা যাবে না? ডিক্রি জারি ব্যতীত গ্রেফতার করা বা তার সম্পত্তি ক্রোক করা যাবে না। আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে উক্ত কর্মচারী তার দায়িত্ব থেকে অনুপস্থিত থাকলে জনসাধারণ কার্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে উক্ত কর্মচারী তার দায়িত্ব থেকে অনুপস্থিত থাকলে জনসাধারণের কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কি আছে? সেক্ষেত্রে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারেন। এক্সিকিউশন অফ ডিক্রি, সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো ডিক্রি দেওয়া হলে ডিক্রি দেওয়া হলে উক্ত ডিক্রির মধ্যে ডিক্রি পালনের সময় উল্লেখ করে দিতে হবে। কী করে দিতে হবে? ডিক্রি পালনের সময় উল্লেখ করে দিতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ডিক্রি নির্দেশ পালন করা না হলে আদালত এই বিষয়ে যথাযথ আদেশের জন্য সরকারকে রিপোর্ট দিবে। কী করবে? সরকারকে রিপোর্ট দিবে। তো রিপোর্ট প্রদানের তারিখ হতে 3 মাস পর্যন্ত, কয় মাস পর্যন্ত? 3 মাস পর্যন্ত। নির্দেশ প্রতিপালন না হলে আদালত ডিক্রি জারি করতে পারবে। কত হচ্ছে? 3 মাস। উক্ত রিপোর্ট প্রদানের তারিখ হতে কয় মাস? 3 মাস পর্যন্ত ডিক্রি নির্দেশ প্রতিপালিত না হলে আদালত ডিক্রি জারি করতে পারবে। আচ্ছা, স্বার্থহীন মোকদ্দমা 88 বলতেছে ইন্টারপ্রিটার সুটস। দেওয়ানি কার্যবিধি 35-এর 1 থেকে 6 নং বিধিতে বর্ণিত আছে এটা। আর ওই যে মানে অর্ডারে আর কি, এ ধরনের মোকদ্দমা কমপক্ষে 2 জন বিবাদী থাকে। কয়জন বিবাদী থাকবে? 2 জন বিবাদী থাকবে। মোকদ্দমার প্রদত্ত ডিক্রি আপিলযোগ্য। কী যোগ্য? অ্যাপিলযোগ্য। আচ্ছা, যখন 2 বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট একই পাওনা টাকা বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করে, 2 বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট সেম পাওনা টাকা বা কোনো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি দাবি করে, যার নিকট দাবি করা হয়, যেই ব্যক্তির নিকট দাবি করা হয় উক্ত সম্পত্তির উপর তার খরচের দাবি ব্যতীত, ওই সম্পত্তির উপর তার খরচের দাবি ব্যতীত অন্য কোনো দাবি না থাকে, তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকেন। তবে কার নিকট পরিশোধ বা অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের জন্য নিজের ক্ষতিপূরণ আদায়ের জন্য এরূপ দাবিদারের সকলের বিরুদ্ধে ইন্টারপ্রিটার মোকদ্দমা দায়ের করতে পারেন, ঠিক আছে।
তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকেন, তবে কার নিকট পরিশোধ বা অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের জন্য এবং নিজের ক্ষতিপূরণ আদায়ের জন্য এরূপ দাবিদারের সকলের বিরুদ্ধে ইন্টারপ্রিটার মোকদ্দমা দায়ের করতে পারে। সকলের পক্ষের অধিকার নির্ধারণ হতে পারে। এরূপ কোনো মোকদ্দমা বিচারাধীন থাকলে তখন ইন্টারপ্রিটার মোকদ্দমা দায়ের করা যাবে না। কী করা যাবে না? ইন্টারপ্রিটার মোকদ্দমা দায়ের করা যাবে না। আচ্ছা, 2012 সালের সংশোধনীর পর দেওয়ানি কার্যবিধির মধ্যস্থতা মেডিয়েশন করা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য আইনে এডিআর, মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961, পারিবারিক আদালত 2023 ধারা 11 ও 14 এবং অর্থনীতি আদালত 19 আইন 2003 ধারা 22 ও 25, অর্থনীতি আদালতের 3 ধারা 22 ও 25 হচ্ছে মাধ্যমে এডিআর করা বাধ্যতামূলক করা হয়েছে। 2012 সালের সংশোধনের পর দেওয়ানি কার্যবিধিতে মধ্যস্থতা করা বাধ্যতামূলক করা হয়েছে। আচ্ছা, মধ্যস্থতার কথা বলা আছে 89 কতে ফার্স্টে। এখানে বলতে হচ্ছে ফার্স্টে যে অর্থ ঋণ আদালত আইন 2003 ক্ষেত্রে এ ধারা বিধান প্রযোজ্য হবে না। কোন লিখিত জবাব দাখিলের পর আদালত মোকদ্দমার বিরুদ্ধে, ঠিক আছে, লিখিত জবাব দাখিলের পর রিটন স্টেটমেন্ট দাখিলের পর আদালত মামলা মোকদ্দমার বিরোধ সম নিষ্পত্তির লক্ষ্যে শুনানি বন্ধ রেখে নিজের মধ্যস্থতা করবে বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে 89 কয়ের 1 আইনগত সহায়তা প্রদান আইন 2000 অধীনে লিগ্যাল এইড অফিসের নিকট পাঠাতে পারে। আইনজীবী কিংবা আইনজীবীদের নিকট বিষয়টা পাঠাতে পারে, ঠিক আছে, পক্ষ সময়ের আইনজীবীদের নিকট। আচ্ছা, আইনজীবী নিযুক্ত না থাকলে পক্ষ সময়ের নিকটই বিষয়টা পাঠাতে পারে। জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেলের কোনো মধ্যস্থতাকারীর নিকটও পাঠাইতে পারে। আচ্ছা, পরের বলতেছে ব্যাপারটা এরকম যে বিরোধের বিষয়টা আইনজীবীর মধ্যে প্রেরণ করা হলে, কার মাধ্যমে? আইনজীবীর মধ্যে প্রেরণ করা হলে আইনজীবীগণ নিজ মক্কেলের সাথে পরামর্শক্রমে পারস্পরিক সম্মতির উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? পারস্পরিক সম্মতির উপর ভিত্তি করে অন্য কোনো আইনজীবী নিযুক্ত করতে পারেন বা উপরে উল্লেখিত ব্যক্তিগণকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দিতে পারেন। মধ্যস্থতাকারী হিসেবে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা যাবে। মধ্যস্থতাকে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা যাবে? হ্যাঁ, একাধিক ব্যক্তিকে নিয়োগ করা যাবে। উল্লেখ্য যে প্রধানত লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। 89 কয়ের 2 মধ্যস্থতা নির্ধারণের ফিটা কীরকম হবে? উপযুক্ত কোনো বিরোধ মধ্যস্থতা প্রেরিত হলে আইনজীবী তাদের সংশ্লিষ্ট মক্কেল মধ্যস্থতাকারীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে ফি এবং মধ্যস্থতা নির্ধারণ করবেন। আদালত অথবা লিগ্যাল এইড অফিসার মধ্যস্থতা করলে তারা তখন এর জন্য অনুষ্ঠিত নীতি নির্ধারণ করবে এবং মধ্যস্থতার জন্য কোনো ফি চার্জ করবে না। শ্যাল নট চার্জ এনি ফি ফর মেডিয়েশন। যদি আইনজীবীগণ তাদের সংশ্লিষ্ট মক্কেল এবং মধ্যস্থতাকারী ফি নির্ধারণ করতে ব্যর্থ হয়, যদি আইনজীবীগণ তাদের সংশ্লিষ্ট মক্কেল এবং মধ্যস্থতাকারী ফি নির্ধারণ করতে ব্যর্থ হয়, তখন আদালত ফি নির্ধারণ করে দিবেন এবং পক্ষ সময়ের উপর বাধ্যতামূলক হবে। মধ্যস্থতাকারী আদেশ 10 দিনের মধ্যে পক্ষদ্বয় মধ্যস্থতাকারী নিয়োগ দিবেন। উক্ত সময়ের মধ্যে না পারলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে নিয়োগ দিবেন, অর্থাৎ সর্বোচ্চ 17 দিনের মধ্যে নিয়োগ দিতে পারবেন। মধ্যস্থতা আদেশ প্রদানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয় মধ্যস্থতাকারী নিয়োগ দিবেন। উক্ত সময়ের মধ্যে না পারলে আদালত কদিন পরবর্তী 7 দিনের মধ্যে নিয়োগ দিতে বলবেন, মোট 17 দিন। আচ্ছা, 89 কয়ের 4 মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া 60 দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে। কয়দিনের মধ্যে? 7 দিনের মাধ্যমে। তাও সম্পন্ন না হলে আদালত নিজ উদ্যোগে উভয় পক্ষের যুগ্ম আবেদন দ্বারা আরও 30 দিন নির্ধারণ করে, অর্থাৎ সর্বোচ্চ সময়সীমা 90 দিন। 89 কয়ের 4 আচ্ছা, মধ্যস্থতা মীমাংসা প্রসাদে ব্যর্থ হলে 9 শর্ত অনুযায়ী আদালত মোকদ্দমা শুনানির ওই স্তর হতে অগ্রসর হবেন। মধ্যস্থতা সিদ্ধান্তের উপর 1 এর অধীনে মধ্যস্থতার উদ্দেশ্য প্রেরণের পূর্বে মোকদ্দমা যে স্থির দেওয়ানি কার্যবিধি ওই পদ্ধতি অনুসরণে অগ্রসর হবেন যেন মধ্যস্থতার লক্ষ্যে রেফারেন্স গ্রহণের সিদ্ধান্ত করা হয়নি। 89 কয়ের 7 আচ্ছা, মধ্যস্থতা অবশ্যই গোপনীয় হবে। কী হবে? গোপনীয় হবে। পক্ষদের মধ্যে আইনজীবী প্রতিনিধি ও আইনগত সহায়তা কর্মকর্তা মধ্যস্থতাকারী কোনো যোগাযোগ, উপস্থিত সাক্ষ্য, স্বীকৃতি, বিবৃতি, মন্তব্য, কথোপকথন বিশেষ সুবিধা বলে পরিণত হবে। একই মোকদ্দমা বা অন্য কোনো কার্যক্রমে পরবর্তী শুনানিতে উল্লেখ করা যাবে না ও সাক্ষ্যে তা গৃহীত হবে না। একই মামলা বা অন্য কোনো কার্যক্রমের পরবর্তী শুনানিতে উল্লেখ করা যাবে না ও সাক্ষ্যে তা গ্রহণযোগ্য হবে না। 89 কয়ের 8 89 কয়ের 5 হচ্ছে যে মধ্যস্থতা প্রতিবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে আদালত সুলি ডিক্রি কম্প্রোমাইজ ডিক্রি জারি করবেন, ঠিক আছে। তাই সুলি ডিক্রি জারি করবেন কতদিনের মধ্যে? মধ্যস্থতা প্রাপ্তির 7 দিনের মধ্যে। আচ্ছা, যে আদালত মধ্যস্থতার পক্ষ নেবেন, যে আদালত মধ্যস্থতা পদক্ষেপ নেবেন, মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর সেই আদালত উক্ত মোকদ্দমাটা শুনতে পারবেন না। এক্ষেত্রে উক্ত মোকদ্দমাটা 31 এবং অন্য আদালতে কী করতে হবে? শুনতে পারবেন। আচ্ছা, তাহলে শুনতে পারবেন না। যে আদালত মধ্যস্থতা পদক্ষেপ নেবেন, মধ্যস্থতা ব্যর্থ হলে সেই আদালতের মামলাটা শুনতে পারবে না। অন্য 31 আদালতে পাঠাতে 89 কয়ের 9 তালিকা জেলা আইনজীবী সমিতির সভাপতি পরামর্শক্রমে জেলা আইনজীবী সমিতির পরামর্শক্রমে আইনজীবী অবসরপ্রাপ্ত জজ বিরোধ নিষ্পত্তির প্রশিক্ষিত বলে কোনো ব্যক্তি তদন্তে লাভজনক অধিষ্ঠিত এইরূপ ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোনো ব্যক্তিবর্গ থেকে কী করবে? জেলা জজ মধ্যস্থতাকারীর একটা তালিকা তৈরি করবে। তিনি সকল দেওয়ানি আদালতে ওই তালিকাটা আবার পাঠিয়ে দিবেন। আর মামলার কোনো পক্ষ কর্তৃক কখনো কেউ উকিল নিযুক্ত হয়ে থাকলে, ঠিক আছে, কোনো আদালতে কোনো মামলার কোনো পক্ষে এই মধ্যস্থতাকারী পার্টি থেকে কেউ উকিল নিয়োগ হয়ে থাকলে
ওই উকিল কিন্তু মধ্যস্থতা হিসেবে কাজ করতে পারবেন। 89-10। আচ্ছা, মামলার বিরোধগুলা এই ধারার অধীনে যদি নিষ্পত্তি হয়, তাহলে আর্জি বা জবাব অর্থাৎ প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট, ঠিক আছে, প্রদত্ত কোর্ট ফি ফেরত প্রদানের নির্দেশ প্রদান করে আদালত একটা প্রত্যয়নপত্র ইস্যু করবেন এবং প্রত্যয়নপত্র ইস্যু তারিখ থেকে 7 দিনের মধ্যে পক্ষগণ ফেরত পাওয়ার, অর্থাৎ কি এই যে কোর্ট ফিটা ফেরত পাবে হচ্ছে কোর্ট ফি ফেরত পাবে 60 দিনের মধ্যে, যেহেতু নিষ্পত্তি হয়ে গেছে সেজন্য আর কি। এই ধরনের নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে আদালত কোনো আদেশ বা ডিক্রি প্রদান করে তার বিরুদ্ধে কোনো অ্যাপিল বা রিভিশন চলবে না। এই যে এই নিষ্পত্তি হওয়ার পক্ষে কোনো অ্যাপিল দিলে কোনো ধরনের অ্যাপিল বা রিভিশন চলবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, জনগণের এই ধারার অধীনে মোকদ্দমা তুলে নেওয়ার সমন্বয় মীমাংসা করার পক্ষগণ ইচ্ছাকে এই ধারা অন্যভাবে সীমিত করে বছর কোনো কিছু মনে করা যাবে না। মধ্যস্থতা বলতে বোঝায় নমনীয়তা, আনুষ্ঠানিক, অবাধ্যতামূলক, গোপনীয়, অপ্রতিনিধিত্বমূলক ও সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, যার মাধ্যমে মধ্যস্থতাকারী মীমাংসা কোনো শর্ত নির্দেশ না করে বা তার সম্পর্কে আদেশ প্রদান না করে পক্ষগণের মধ্যকার বিরোধ নিষ্পত্তির সুযোগ করে দেবেন। এ দ্বারা অধীনে মীমাংসা মোকদ্দমা বিরোধ আংশিক মীমাংসা অন্তর্ভুক্ত করবে। মধ্যস্থতা নিয়োগ হয় 10+7 দিনের মধ্যে। আপোষ নিষ্পত্তি বা সম্পন্ন করতে হবে 60-30 দিনের মধ্যে। আদালত সুলি ডিক্রি প্রদান করবে 7 দিনের মধ্যে। আপোষ নিষ্পত্তি হলে পক্ষগণ কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী হবে প্রত্যয়নপত্র ইস্যু তারিখ থেকে 7 দিনের মধ্যে। সুলি ডিক্রির বিরুদ্ধে অ্যাপিল বা রিভিশন চলবে না, শুধু রিভিউ চলবে, ঠিক আছে, এটা মনে রাখতে আছে। মধ্যস্থতাকারী নিয়োগ হয় 10+7 দিনের মধ্যে, ঠিক আছে। আপোষ নিষ্পত্তি বা সম্পন্ন করতে হবে 60+30, অর্থাৎ 60 দিন হচ্ছে তোমার একদম মূল সময়, প্রপার সময়, আর একসাথে 30 দিন বৃদ্ধি করতে পারে। সুলি ডিক্রি প্রদান করবে 7 ডেজের মধ্যে, আর কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী হবে 60 দিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর মধ্যস্থতাকারী নিয়োগ, এই যে 10 দিনের মধ্যে নিয়োগ দিতে পারবে, যদি না পারে তাহলে কোর্ট 7 দিনের মধ্যে নিয়োগ দিব। ওকে, আচ্ছা, শেষ। মামলার পার্টিসরা কী করতে পারে? সালিসি আইন 2001 অনুযায়ী মামলার যে কোনো পর্যায়ে, এটা মনে রাখতে হবে, কোন পর্যায়ে, যে কোনো পর্যায়ে কী করতে পারে? বিরোধ নিষ্পত্তির জন্য সালিসি আইনে 2001-এ আবেদন করতে পারে। আদালত এই আবেদনটা তো মঞ্জুর করবেই, সঙ্গে মোকদ্দমাটা প্রত্যাহার করবে। তবে কোনো সালিস অনুষ্ঠিত না হইলে বা সালিসের রুয়েদাত আরবিট্রাল অ্যাওয়ার্ড প্রদত্ত না হলে উক্ত মোকদ্দমাটা পুনরায় দাখিল করতে পক্ষগণের অধিকারী থাকবেন। ওকে, আচ্ছা। আর মেডিয়েশন ইন অ্যাপিল হচ্ছে 120 দিনের মূল ডিক্রি হতে কোনো অ্যাপিল দায়ের হয় যদি একই পক্ষগণ বা মূল পক্ষগণের স্থলাভিষিক্ত পক্ষগণের মধ্যে উক্ত অ্যাপিল দায়ের হয়ে থাকে, তাহলে আপিল আদালত উক্ত আপিলের বিরোধিতা বা বিরোধসমূহ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করবে, অথবা আপিলের বিরোধ বা বিরোধসমূহ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য প্রেরণ করবেন। মধ্যস্থতার ক্ষেত্রে আপিল আদালত প্রয়োজনীয় মনে করলে যতদূর সম্ভব 89 ক ধারার বিধানসমূহকে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে মিউচুয়াল মুটাটিস মুটান্ডিস, ঠিক আছে, মুটাটিস মুটান্ডিস এর মানে কি? 89 ক ধারার বিধানসমূহকে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে, প্রয়োজনীয় পরিবর্তনকে বলে মুটাটিস মুটান্ডিস, অনুসরণ করবে। 90 ধারা বলতেছে আদালত মতামতের জন্য মোকদ্দমা বিবৃতি প্রদানের ক্ষমতা, পাওয়ার টু স্টেট কেস ফর ওপিনিয়ন অফ কোর্ট। কোনো ব্যক্তি আদালতের অভিমত গ্রহণের নিমিত্তে কোনো মামলা সম্পর্কে লিখিতভাবে বিবৃতি প্রদানে সম্মত থাকে, তখন আদালত নির্ধারিত পদ্ধতিতে ওই মামলার বিচার নিষ্পত্তি করবেন। ধারা 90-এর সাথে আদেশ 36 মিলায় পড়তে হবে। আচ্ছা, জনস্বার্থে মোকদ্দমা, গণ উৎপাত সম্পর্কিত 91, পাবলিক নসেন্স, অ্যাটর্নি জেনারেল লিখিত সম্মতিতে 2 বা ততোধিক ব্যক্তি ঘোষণা ও নিষেধাজ্ঞা ও মোকদ্দমা পরিস্থিতি আদালতের আলোকে অন্য কোনো যথাযথ প্রতিকার নিমিত্তে মোকদ্দমা রুজু করতে পারবে। জনক্ষতিকর ও গণ উৎপাদনমূলক কাজের জন্য অ্যাটর্নি জেনারেল গিয়ে লাগে। কে মামলা করতে পারে? মানে অ্যাটর্নি জেনারেল মামলা করতে পারে। এই দ্বারা বিধানের বাইরে, হ্যাঁ, যদি কারো অন্য কোনোভাবে মামলা করার অধিকার থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তি তা হতে বঞ্চিত হবে না। অ্যাটর্নি জেনারেল জনদাতব্য প্রতিষ্ঠান কোনগুলো এটা বলছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা প্রয়োগ, কালেক্টর বা সরকার কর্তৃক এই ব্যাপারে নিযুক্ত অপর কোনো কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে পারে আর কি, এটা বলছি। 93 এক্সারসাইজ করতে পারে। অতিরিক্ত কার্যক্রম, সাপ্লিমেন্ট প্রসিডিং, আদালতের কাছে যেরূপ ন্যায় ও সুবিধাজনক প্রতীয়মান হয় সেরূপ অন্তর্বর্তীকে আদেশ প্রদান করতে পারবেন। কোনো সম্পত্তি রিসিভার নিয়োগ করে সম্পত্তির পক্ষ বিক্রয়ের মাধ্যমে তা কর্তব্য সম্পাদন করা যাবে। সাপ্লিমেন্ট প্রসিডিংস, এটা খুব ইম্পর্টেন্ট না, একটা কোশ্চেন আসছে এখান থেকে। যদি দ্য কোড অফ সিভিল প্রসিডিং 1908-এর কোন বিধানটা নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? এটা দিচ্ছে সেকশন 94 এটা বুঝলাম না কিছু। আচ্ছা, অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রুক ও নিষেধাজ্ঞার আদেশ লাভের ধরুন ক্ষতিপূরণ, কম্পেনসেশন, মানে ক্ষতিপূরণটা কীরকম হবে? আচ্ছা, 10,000 টাকা ক্ষতিপূরণ দেয় ক্ষেত্রে।
কোনো মামলা অপরাধ কারণে গ্রেপ্তার ও কার্যকর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়ে থাকলে বা বাদী মোকদ্দমা হেরে যাওয়ার পর আদালত যদি দেখে যে মোকদ্দমা দায়েরের জন্য বাদীর কোনো যৌক্তিক সম্ভাবনার কারণ ছিল না, তবে বাদী তার ব্যয় ও ক্ষতির জন্য বাদীর বিরুদ্ধে, তখন বিবাদী তার ব্যয় ও ক্ষতির জন্য বিবাদীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইলে আদালত বিবাদীকে অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণ আদায় দিতে পারেন। 95। ওকে, আচ্ছা, শেষ।